আসসালামু আলাইকুম। যারা আশ্রয় আবেদন করছেন কমিশন দেবেন তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকে শেয়ার করব। বিশেষ করে আমরা যারা আজিল আবেদন করি তার মধ্যে 98% লোকই এই কথাটা আমরা বলি যে আমরা বাংলাদেশে নির্যাতনের শিকার বা আক্রমণের শিকার। এইটা মাস্ট বি বলি। দুইজন আছে যারা নদী ভাঙন বা আদার্স যে টাইপগুলো আছে সেগুলোর মধ্যে হয়তো আমরা বলি না, কিন্তু নির্যাতনের ব্যাপারটা আমরা সবসময় বলি। তো এই ব্যাপারটা আসলে কিভাবে বলবেন বা কিভাবে বলা আমাদের উচিত বা কিভাবে বললে কমিশন অফিসার যিনি আছেন উনি আপনাকে পজিটিভলি নেবে বা পজিটিভ থিঙ্কিং, ওনার যে ব্যক্তিগত একটা চিন্তা থাকে যে আসলে ও আসলে মিথ্যে বলতেছে না সত্য বলতেছে, তো সেই জায়গা থেকে আপনার ইন্টেনশন, ওনার ভিতরে ব্যাড ইন্টেনশন দেবেন নাকি পজিটিভ সাইন দেবেন সেটা কিন্তু আপনার কথার উপরে ডিপেন্ড করে। সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। আমি যদিও প্রিভিয়াস ভিডিওতে ব্যাপারটা বলছি আপনাদেরকে যে কারা কারা 100% সৌজন্য পেয়ে যাবেন, তার মধ্যে আন্ডার 18 যারা শিশু থেকে এখন পর্যন্ত 18 বছর পূর্ণ হয়নি তারা আপনারা পারমিশন সৌজন্য পেয়ে যাবেন, এবং মহিলা হিসেবে আপনি যদি আজিল আবেদনকারী হয়ে থাকেন তাহলে আপনিও কিন্তু পারমিশন সৌজন্য পেয়ে যাবেন। আপনি যদি সংখ্যালঘু হন, নির্যাতিত হন, নিপীড়িত হন বাংলাদেশে, আপনি কিন্তু পারমিশন সৌজন্য পাবেন। এবং আপনি যদি সমকামী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি পারমিশন সৌজন্য পাবেন। ব্যাপারটা আমি বলতে চাচ্ছি না, তারপরে বললাম কারণ এটা আমাদের জন্য খুবই প্রাইভেট একটা ব্যাপার, কিন্তু আসলে পশ্চিমা কান্ট্রিগুলোর মধ্যে এটা কোনো ব্যাপার না, সেজন্য বললাম। এই যে সমস্যাগুলো রয়েছে, যারা এই সমস্যাগুলোর আওতায় আপনারা আছেন তারা কিন্তু 100% আপনার পারমিশন সৌজন্য পেয়ে যাবেন। এখানে কিন্তু পলিটিক্যালি যে ব্যাপারটা সেটাও রয়েছে। তবে হ্যাঁ, পলিটিক্যালি ব্যাপারটা আমি যেটা সবসময় বলি অবশ্যই আপনাকে সেটা প্রুফ করতে হবে। যাই হোক, এখন মূল কথায় আসি। সেটা হচ্ছে যে আক্রমণ হয়েছেন বাংলাদেশে বা আপনি বাংলাদেশে নির্যাতনের শিকার, সেটা আসলে কিভাবে আপনি বলবেন। প্রথমত, যখন আপনি কমিশন অফিসারের সামনে আপনি এই কথাটা বলবেন যে আমি বাংলাদেশে আক্রমণের শিকার হয়েছি এবং আমি গুরুতরভাবে আহত হই, তো সেটা আপনাকে প্রশ্ন করবে সেটা কখন। আপনি যে তারিখে ইতালিতে প্রবেশ করছেন সেটার থেকে প্রিভিয়াস যে টাইমগুলো আছে, যে যে তারিখে আপনি বাংলাদেশে নির্যাতনের বা হুমকির বা আক্রমণের শিকার হয়েছেন, বিশেষ করে আক্রমণের শিকার হয়েছেন, সেই সালটা সেটা কত সালে গঠিত হয়েছে অবশ্যই আপনাকে বলতে হবে, বাধ্যতামূলক বলতে হবে। অনুমানের উপরে আপনি একটা কথা বলে দিলেন আর এই কথাটা তারা বিশ্বাস করে নিল, এটা কিন্তু অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য না। সাল আপনাকে বলতে হবে, ইভেন ডেট বলতে হবে, কখন আপনি আক্রমণের শিকার হয়েছেন সেটা বলতে হবে। তো এখানে কি দাঁড়ালো, আক্রমণের সাল বলতে হবে, কত সালে আপনি আক্রমণের শিকার হয়েছেন, আপনি কিভাবে ইনজুরিড হয়েছেন, অর্থাৎ কোথায় কোথায় আপনাকে আঘাত করা হয়েছে, সেই সময়টা আসলে কয়টার সময় সংঘটিত হয়, সেখানে তারা কি ধরনের অস্ত্র ব্যবহার করছে, সেখানে আপনার সাথে আর কে কে ছিল, আপনি ওই সময় যদি আক্রমণের শিকার না হয়ে থাকেন, দূরে থাকেন, তাহলে কেন দূরে ছিলেন বা কি কারণে এই আক্রমণ সংঘটিত হয়েছে, সেটা রাজনৈতিক কারণ নাকি পারিবারিক কারণ নাকি জমি নিয়ে বিরোধ, যেটাই হোক না কেন সম্পূর্ণ বিবরণ আপনাকে দিতে হবে, একেবারে 100% অ্যাকুরেট। ব্যাপারটা মনে হয় আপনারা বুঝতে পারছেন। প্রথমত ডেট বলতে হবে, দিন বলতে হবে, সময় বলতে হবে এবং সাল বলতে হবে। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ওই আক্রমণের কারণে আপনার বডিতে কোন জায়গাতে ইনজুরি ঢুকেছে, অর্থাৎ কোন জায়গাতে আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। সেটা আপনার হাতে হতে পারে, আপনার পায়ে হতে পারে, আপনার মাথায় হতে পারে, আপনার পিঠে হতে পারে, পেটে হতে পারে, যেখানে হোক না কেন। যদি সেখানে আপনার কোনো সাইন থাকে, অর্থাৎ আপনার 5টা সিলি করা লাগছে, 10টা সিলি করা লাগছে, সেখানে অপারেশন করা লাগছে, আপনার মাথা ফেটে গেছে, সেখানে আপনি সেলাই করা লাগছে, এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো আপনি সরাসরি দেখাবেন। ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন আপনারা, সরাসরি দেখাবেন। এখন কথা হচ্ছে যে আপনি প্যান্ট পরে আছেন, আপনি কিভাবে দেখাবেন, যেভাবেই হোক সেই সাইনটা আপনাকে দেখাতে হবে। এটি সবচেয়ে বড় প্রমাণ আপনার জন্য। আপনি আক্রমণের শিকার হয়েছেন সেটা ওনারা গিয়ে দেখে নাই, কিভাবে আক্রমণ হয়েছে সেটা জিজ্ঞেস করবে, প্রেক্ষাপট জিজ্ঞেস করবে, কারণ জিজ্ঞেস করবে, দেন আপনাকে যে সাইন রয়েছে আপনার বডিতে ইনজুরেড রয়েছে সেটা আপনাকে জিজ্ঞেস করতে পারে। এইটা অবশ্যই এই জায়গাতে মিস করবেন না যে আপনার
আপনার শরীরে ইনজুরি রয়েছে, আপনার শরীরে যে ক্ষত রয়েছে, আপনার শরীরে আপনার আক্রমণের যে চিহ্ন রয়েছে, এটা আপনি দেখাবেন না, এটা ভুল করেও করবেন না। সো আক্রমণের শিকার হয়েছেন, এইটা আপনাকে মাস্ট বি, যদি আপনি প্রমাণ করতে চান আপনাকে, আপনি যে আক্রমণের শিকার হয়েছেন সেটার সাল, সেটার দিন তারিখ এবং সময় প্রেক্ষাপট, কি ধরনের অস্ত্র ইউজ করছে, সেটা কি ধরনের প্রতিপক্ষ, সেটার কোনো ইনজুরিড সাইন কি আপনার বর্তমানে আছে কিনা। আপনি একটা আঙ্গুল হারাইছেন, হাতের আঙ্গুল হারাইছেন, আপনার একটা চোখ নষ্ট হয়ে গেছে, আপনি বড় ধরনের একটা ইনজুরি অর্থাৎ আঘাতের চিহ্ন রয়েছে, এই ব্যাপারগুলো একেবারেই স্কিপ করবেন না। আপনার যদি প্রকাশ্য থাকে, অত হাতের মধ্যে থাকে, মাথার মধ্যে থাকে, মুখের এই সাইডে থাকে, গলার এই সাইডে থাকে, বা পিঠে থাকে, আপনি যদি ওইখানে আপনার টি শার্ট পরা থাকে, সেই টি শার্ট যদি খুলেও দেখানোর প্রয়োজন হয় সেটা খুলে দেখাবেন। কেন কথাগুলো বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী যেটা দেখতেছি, সেতে 7 দিনের যে রিকোর্সের ব্যাপারটা সবচেয়ে বেশি আসতেছে। তো 7 দিনের রিকোর্সের ব্যাপারটা যদি চলে আসে, সো টাফ এটা আপনি রিকোর্সও করে আপিল করে অ্যাকসেপ্ট করানোটা। যারা আপনারা কমিশন দিয়েছেন, আপনাদের কমিশন রেজাল্ট চলে আসছে এবং রিকোর্সও করছেন, সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আপনারা অবশ্যই আশা করি পারমিশন ডিসিশন পেয়ে যাবেন যদি ওভারঅল সব কিছু আপনার ঠিক থাকে। কিন্তু যারা কমিশন দেবেন তাদের জন্য একটা চিন্তার বিষয় তো অবশ্যই থাকে যে আমার কমিশনের রেজাল্টটা কি হয়। তো সেই জন্যে যদি আপনি একটু নিজেকে গুছিয়ে নেন, একটু প্রিপারেশন নেন, আপনার গল্পটা মানসম্মত হয়, সবচাইতে গুরুত্বপূর্ণ, আমি সব সময় বলি, সবচাইতে গুরুত্বপূর্ণ আপনার জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। কাল্পনিক জগতে বসবাস করার কোনো প্রয়োজন নেই। কাল্পনিক জগতে যাবেন আর আপনি ঝামেলায় পড়বেন। সো কাল্পনিক জগতে যাওয়ার কোনো ধরনের ওয়ে নেই, আর এটা দিয়ে আপনি 7 দিনের যে নেগেটিভ সেটা আসবে। এখন আমি এই কথাগুলো কেন বললাম, যখন আপনি আপনার যে কমিশনের রেজাল্টটা আছে সেটা যখন আপনার চলে আসবে, সেখানে নেগেটিভ আসলে আমরা এই ফর্মগুলো আসলে পড়ি না কেউ, সেই ফর্মের মধ্যে লেখা থাকবে আপনার কারণ। আপনি যদি নির্যাতনের যে বর্ণনা সেটা সঠিকভাবে, সঠিক দিনক্ষণ না বলতে পারেন, স্পেসিফিকলি কিভাবে আক্রমণ করা হয়েছে, কারা আক্রমণ করছে, পারপাস কি, সেটা না বলতে পারেন, আপনাকে কিন্তু বলবে যে উনি সাধারণ তথ্য দিয়েছে, ওনার ব্যক্তিগত তথ্য বা আক্রমণের কোনো তথ্যই উনি দেখাতে পারেনি বা বিশ্বাসযোগ্য মনে হয়নি। যদি আপনি প্রেক্ষাপট বলেন, তারিখ বলেন, সাল বলেন, আপনার ক্ষতচিহ্ন থাকে, আপনাকে এই কথা কমিশনের অফিসারের বলার কোনো ক্ষমতা থাকবে না যে উনি ওনার যে নির্যাতন, ওনার যে আক্রমণের যে ব্যাপারটা সেটা উনি প্রুফ করতে ব্যর্থ হয়েছেন, এই কথাটা বলতে পারবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই এই নির্যাতনের ব্যাপারটা বলি, আক্রমণের শিকার হয়েছে বাংলাদেশে সেটা বলি, হুমকি আসছে প্রতিনিয়ত সেটা বলি। তো হুমকি আসছে সেটা আপনার না, আপনার পরিবারও আসছে, বারবার আমি যেটা আপনাদেরকে বলে আসতেছি এইটা বলবেন। সো পাইরেসি কোনো আইনে কোনোভাবেই আপনি নিজেকে অবহেলা করে কমিশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই বলতে আমি বলতেছি না যে আপনি কমিশন দেবেন না, ব্যাপারটা এরকম না, কমিশন মাস্ট বি আপনাকে দিতে হবে। কিন্তু কমিশন দিয়ে লাভ কি যদি আপনার 7 দিনের রিকোর্সও দেয় আর আপনাকে সিপিআর এর অধীনে দেয়, আপনাকে আলবেনিয়া পাঠায়, সেখান থেকে প্রসেসিং দ্রুত শেষ করে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, সেটা কি পজিশন হবে আপনি চিন্তা করতেছেন? তো সেই জন্য আপনি যদি নিজেকে প্রস্তুতি নেন, আপনার গল্পটা তৈরি করেন, সেটা হ্যাঁ, গল্প তৈরির ক্ষেত্রে অবশ্যই কারো ধরনের টাকা পয়সা লেনদেন করার কোনো প্রয়োজন নেই। আপনি বলতে পারেন ভাই আমাকে গল্প তৈরি করে দেন, ভাই আপনি তো দুবাস হিসেবে কাজ করেন, ভাই আপনি তো ইমিগ্রেশন নিয়ে কাজ করেন, আপনার তো বেশ অভিজ্ঞতা, আপনি তো এই করেন। ওই ধরনের ভাইয়ের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। খাতা কলম যদি থাকে সেটা দিয়ে পয়েন্টগুলো লিখেন, পয়েন্টগুলো লিখে আপনি মূল পয়েন্টগুলো আগে একেবারেই বাস্তবিক যেহেতু লিখবেন, অবশ্যই আপনার মাথার মধ্যে আছে, সেটা বারবার দেখেন কোন জায়গাতে আপনার ভুল হচ্ছে, সেই জায়গাগুলো সংশোধন করেন, সেই জায়গাগুলো সংশোধন করে দেন আপনি গিয়ে কথা বলেন। 100% অথেন্টিক কথা বলবেন, 100% আত্মবিশ্বাস নিয়ে কথা বলবেন। কমিশন অফিসার যিনি রয়েছে চোখে চোখ রেখে কথা বলবেন। হ্যাঁ অবশ্যই অতিরিক্ত কোনো কথাই না, অতিরিক্ত কথা না বলতে আমি এটা বলছি যে আপনি একেবারে কম বলবেন, কিছুই বলবেন না, এস নো ব্যাপারটা এমন না, অবশ্যই বলতে হবে, তবে বেশিও না
একেবারে কমও না, মিডিয়াম। আপনি ধরেন, আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনাকে বলছে যে আপনি আক্রমণের শিকার হয়েছেন কত সালে? আপনি বলেন 2020 সালে, 2015 সালে, 2010 সালে। কিভাবে আক্রমণের শিকার হয়েছেন? এভাবে আমাকে প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ বা জমি বিরোধ নিয়ে আমার প্রতিপক্ষ বা ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, আমার প্রতিপক্ষ আমাকে এইভাবে আক্রমণ করছে। তো কিভাবে আক্রমণ করছে বিস্তারিত যদি আপনাকে বলে যে আপনি বিস্তারিত বলেন, দেন আপনি বিস্তারিত বলবেন। আপনি নিজে থেকে বিস্তারিত বলতে যাবেন না। এই জিনিসটা একেবারে যখন কমিশনে যাবেন ঠিক তখন থেকে মেনটেন করবেন। কেমন মেনটেন করবেন? আপনাকে যখন শুরু থেকে শুরু করবে তখন ওভার কথা বলার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত কথা প্রথম দিক থেকে যদি আপনি শুরু করেন তাহলে আপনাকে একদম ফাউল একটা কথা ব্যক্তি মনে করবে। আপনি একটা একেবারেই আপনার কোনো ব্যক্তিত্ব নেই, আপনার কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ না, এইগুলা মনে করে আপনাকে কিন্তু নানা ধরনের বিরক্তিকর প্রশ্ন করা হবে। ইভেন আপনাকে কথা বলার সুযোগই দেওয়া হবে না। সো এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি যে কথাগুলো বলবেন সেটা যাতে ভ্যালুয়েবল হয়, অর্থাৎ গুরুত্ব বহন করে। ভাইটাল পয়েন্টগুলা বলবেন। ভাইটাল পয়েন্টগুলা বলার পর যদি আপনার কাছে বিস্তারিত জানতে চায় বা আপনি তাদেরকে প্রশ্ন রাখবেন যে হ্যাঁ, আমি 2019 সালে এই পজিশনে আক্রমণের শিকার হয়েছি, এখন যদি আপনি বলেন তাহলে কিভাবে আক্রমণের শিকার হয়েছি সেটা আমি ইন ডিটেলস অর্থাৎ বিস্তারিত বলবো। যদি বলে যে না, আপনার কথা আমরা বিশ্বাস করছি, আপনার বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই, স্টপ, আর কিচ্ছু বলবেন না। যদি তারা বিস্তারিত শুনতে চায় আপনি বিস্তারিত বলবেন। ব্যাপারটা মনে হয় ক্লিয়ার আপনাদের? অর্থাৎ আপনি যে কথাগুলো বলবেন, যেহেতু রেকর্ড হয় কথাগুলো, আপনার প্রত্যেকটা বলা কথা রেকর্ড হবে। সো এই রেকর্ডের বিষয়টা যেহেতু রেকর্ড হচ্ছে, এখানে আপনি স্কিপ করার মতো, একটা কথা ভুলে বলে ফেললেন সেটা সংশোধন করার মতো কোনো অপশন থাকে না। এবং আপনি যে কথাগুলো বলছেন সেখানে আপনি অতিরিক্ত বলছেন না, আপনি কম বলছেন না, বেশি বলছেন না, সব কিছু বলছেন, সবগুলো রেকর্ড হচ্ছে। সো এখানে আপনার কথাগুলো অবশ্যই ভ্যালুয়েবল হতে হবে, অর্থাৎ গুরুত্ব বহন করে এরকম কথা বলতে হবে। যাই বললেন না কেন গুরুত্ব সহকারে কথা বলবেন, সিরিয়াসলি কথা বলবেন, অতিরিক্ত না আবার একেবারে কমও না। যেটা আপনাকে প্রশ্ন করবে সেটারই সঠিক আনসার দেবেন। তবে হ্যাঁ, যে আনসারটা দেবেন সেটা থেকে একটা মানুষে দেখেন, আমরা যখন অনার্স লেভেলে পরীক্ষা দিই সেখানে খুবই ছোট্ট একটা হেডলাইন থাকে। আপনাকে আমি একটা উদাহরণ দিই। এরকম একটা প্রশ্ন আমাদের একটা সাবজেক্টে ছিল যে পৌরসভার গঠন বর্ণনা করো বা মন্ত্রী পরিষদের গঠন বর্ণনা করো। এখন আপনার কাছে মনে হচ্ছে যে মাত্র 4-5টা বাক্য দিয়ে একটা লাইন দেওয়া হয়েছে যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা মন্ত্রী পরিষদের গঠন বর্ণনা করো, শেষ। কিন্তু এই গঠন বর্ণনা করতে গেলে কিন্তু আমার 2 পেজ বর্ণনা করতে হয়। ব্যাপারটা আপনারা বুঝতেই পারছেন কিনা? আপনার সেই কথাটা এমনভাবে বলবেন যেটা আপনাকে সেটা বোঝায় যে পৌরসভার গঠন বর্ণনা করব যদি আপনি চান। এভাবে প্রপোজ করবেন তাদেরকে। যদি আপনাকে বলে যে বলো, দেন বলবেন। যদি না বলে তাহলে ওই যে গঠন বলেন আপনি, সেখান থেকে ওনারা ধরে নিতে পারবে সে পৌরসভার, একটা উদাহরণ দিলাম, সে পৌরসভার সম্পর্কে সম্পূর্ণরূপে ধারণা রয়েছে, ইউনিয়ন পর্যায়ে গঠন সম্পর্কে সম্পূর্ণ ধারণা রয়েছে, ওকে বিস্তারিত বলতে বললে ও বলে দেবে। এইরকম ভাইটাল পয়েন্টগুলো দেখবেন এবং আপনার যে কথাগুলো আছে সেগুলো যাতে গুরুত্ব বহন করে এরকম কথা বলবেন। হ্যাঁ, অবশ্যই সেটা আপনাকে শেষের দিক দিয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে। সেখানে আপনি অতিরিক্ত কোনো কথা না বলে একটু আপনার যে সমস্যাটা রয়েছে তাদেরকে একটু স্পেশালি আপনার বলতে হবে, স্পেশালি তাদেরকে বোঝাতে হবে যে আসলে আপনি বাংলাদেশে এই মুহূর্তে আপনার সমস্যাটা রয়েছেন, আপনি এখানে থাকতে চান। এটা আপনি কিভাবে বুঝাবেন এটা আপনারই ব্যক্তিগত। তবে হ্যাঁ, আদার্স প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে কথাগুলো বলবেন অবশ্যই যাতে ভ্যালুয়েবল হয়, গুরুত্ব বহন করে এরকম কথা বলবেন এবং সেটা একেবারে অতিরিক্ত না, একেবারে কমও না। নির্যাতনের ব্যাপারটা আবার বলতেছি, প্রেক্ষাপট, উদ্দেশ্য, দিনক্ষণ এবং সাল টোটাল বলতে হবে এবং আপনার যে ক্ষত রয়েছে সেটা অবশ্যই দেখাতে হবে। কোন হসপিটালে ট্রিটমেন্ট করছেন সেটা যদি পারেন সেটাও বলবেন। তো যারা নির্যাতনের ব্যাপারটা আপনারা শেয়ার চাচ্ছেন যে কমিশনে বলবেন বা আক্রমণের শিকার হয়েছেন, হ্যাঁ আমি তো বললামই 95% 98% মানুষই আক্রমণের শিকার যেটা বলেন। তো সেক্ষেত্রে এই ভিডিওটা আপনারা ফলো করতে পারেন। এইভাবেই আপনার কথাগুলো গুছিয়ে বলতে হবে। আদারওয়াইজ যেটা হবে, যদি না বলতে পারেন
7 দিনের রেকর্ডসও আসবে। যদি রেকর্ডসও অ্যাপ্লিকেশন না করতে পারেন আপনাদের জন্য কিন্তু খুবই খুবই খারাপ সময় অপেক্ষা করছে। সো এখন থেকে কেয়ারফুলি হয়ে যান। যাই হোক, নতুন আপডেট আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।